কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি, মোল্লা কলেজে ভাঙচুর লুটপাট, ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ। ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন অব্যাহত, এবার আগারগাঁওয়ে সড়ক অবরোধ, আদালতের নির্দেশ মেনে চলবে ডিএমপি। ন্যায় বিচার নিশ্চিতে ট্রাইব্যুনাল আইন সংশোধন, বলছে প্রসিকিউশন, থাকছে বাহিনীর বিচারের সুযোগ, রাখা যাবে বিদেশি আইনজীবী। গার্মেন্টস কর্মী ফজলু হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন আরও 3 রিমান্ডে, আলাদা মামলায় গ্রেফতার আমর, জিয়া ও জাহাঙ্গীর। এবং সংস্কার শেষে 3 মাসের মধ্যে নির্বাচনের উদ্যোগ নেবে নতুন কমিশন, প্রত্যাশা বিএনপির, সরকারকে ভোটে মনোযোগের পরামর্শ মান্নার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। দুপক্ষের সংঘর্ষে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর আগে মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে পদযাত্রা করেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী। পরে মোল্লা কলেজের ভবনে হামলা ও ভাঙচুর করা হয়। পরে ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এর আগে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মোল্লা কলেজে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এর আগে গত রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। কবির আর সরদ্দির পোলাপান যায়, ওরা ভাঙচুর করে, কারণ গতকালকে সরদ্দির ক্যাম্পাস ভেঙে ফেলছে, আজকে ওরাও গেছে, ভেঙে ফেলার পরে ডিএমআরসির পোলাপান সবাই আবার ব্যাক করে আইসা ওদের অনেকজনে মেরে ফেলছে। দর্শক, এই বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য। আদিত্য, সবশেষ কি পরিস্থিতি আছে আপনার কাছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখছেন কিনা, সব মিলে জানাবেন আমাদেরকে। যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি মূলত মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরের স্থানে দাঁড়িয়ে আছে, এবং আপনারা আমাদের দর্শকদের একটু সুবিধার্থে দেখাতে চাই যে পিছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মূলত সংঘর্ষের পরবর্তী সময় কিন্তু এভাবেই কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরা এসে ভাঙচুর চালিয়েছেন, এমনটি দাবি করেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন। তারা কিন্তু আমাদেরকে এটি জানিয়েছেন যে দুই কলেজের শিক্ষার্থীর প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই কলেজটিতে আসে, এবং আসার পরবর্তী সময়ে কিন্তু পরবর্তী সময় কিন্তু বিভিন্ন রকম হামলা করেন, এমনটি আমাদের জানিয়েছিলেন এখানে যারা প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা রয়েছেন তারা। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য যেই ইকুইপমেন্টগুলো রয়েছে, অর্থাৎ কম্পিউটার, পিসি, ল্যাপটপ, অথবা এখানকার যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালানোর জন্য যেই চেয়ার, টেবিল, বেঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ভেঙে কিন্তু ধ্বংসাবশেষ কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির কথা যে আপনারা জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা সেই পদক্ষেপ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং দুই কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে মূলত দুই কলেজের শিক্ষার্থীরা এসেছেন, আসার পরবর্তী সময় কিন্তু ভাঙচুর চালিয়েছেন, এবং তার যে একটি অবস্থান আমরা সবাইকে আমাদের দর্শকদেরকে দেখাতে চাচ্ছি। এবং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন রকম আহত হয়েছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে শুরু করে দুই কলেজের শিক্ষার্থীরা, তারাও কিন্তু আহত হয়েছেন, এমনটাও আমাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি এখন পর্যন্ত আহতর যে নির্দিষ্ট সংখ্যা সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আমরা জানতে পেরেছি যে বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন। এর পাশাপাশি কিন্তু নিহতের সংখ্যাও কিন্তু আমরা শুনতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত যেটি সঠিক তথ্য সেটি কিন্তু আমরা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত এখানে উন্নতি হয়নি। এর পাশাপাশি কিন্তু সড়কের যে চলাচল, অর্থাৎ এই ড্যামরা এলাকায় যে যাত্রাবাড়ি থেকে যে মহাসড়কের যে চলাচল, এই এক্সপ্রেস হাইওয়েগুলো দিয়ে, সেই এক্সপ্রেস হাইওয়েগুলোর যান চলাচল একদম স্থবির হয়ে রয়েছে। এবং পাশাপাশি কিন্তু সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা, এবং ভিতরে আমরা এখন কলেজের ভিতরে আছে, ভিতরে কিন্তু যে প্রতিষ্ঠানের শিক্ষকরা রয়েছেন এবং অথবা প্রশাসনিক যে কার্যক্রম চালানোর যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু প্রতিষ্ঠানে আছেন, তবে তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে রাজি হননি। তবে
তাও কিন্তু আমরা চেষ্টা করেছি এখানে শিক্ষার্থীদের সাথে কথা বলতে। শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন আমাদেরকে, তাদের বেশ কিছু শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং তাদেরকে ইতিমধ্যে কিন্তু হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং দুই কলেজের শিক্ষার্থীরা দাবি করছেন তাদের বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং নিহতের সংখ্যাও রয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এখানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অনেকটা যুদ্ধ পরবর্তী এক অবস্থার মতোই আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। এই ছিল আমার কাছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ঘটনার সর্বশেষ তথ্য। মূলত কিন্তু এই ঘটনা পরবর্তী সময়ে কিন্তু আরো কিছু দর্শকদের সাথে আরো কিছু বক্তব্যের সাথে কথা বলতে চাই। এখানে একজন হয়তো আমাদের সাথে কথা বলার জন্য ডাকছেন, হয়তো আমরা তার সাথে যুক্ত হতে পারবো। ভাইয়া, আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। মূলত আপনার সাথে আমরা সরাসরি সম্প্রচারে আছি। তো এখানে একজন মূলত একজন রয়েছেন, তার সাথে আমরা হয়তো একটু যোগাযোগ করি, পরবর্তীতে জানাতে পারবো। আপনাদের কলেজে কি পরিমাণ আহত সংখ্যা জানতে পেরেছেন? এখনো সবাই বিচ্ছিন্ন আছে, ওরা তো অস্ত্র অনেক কিছু নিয়ে, ছেলেরা তো কোমলবতী ছেলেরা তো এগুলো বোঝে না, যার কারণে এই কলেজের আমরা কখনোই সন্ত্রাস হামলা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। এই জন্য আমাদের ছেলে মনে করে তাদেরকে রেস্কিউ করছি এবং আমরা হাসপাতালে চেক আপ করছি। ধন্যবাদ। দর্শক যেমনটা বলছিলেন যে উনি একজন ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের কিন্তু একজন শিক্ষক এবং তার পাশাপাশি তিনি কিন্তু এখানে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু রেস্কিউ করার, এর পাশাপাশি কিন্তু আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি, তাদের সাথে আরো বিস্তারিত জানতে পারবো। ভাইয়া, ঘটনা কয়টার দিকে মূলত তারা এসেছিলেন এবং তাদের মুভমেন্টটা কেমন ছিল, অথবা আপনারা কি তাদের সাথে যোগাযোগ করা অথবা সমাধানের কোনো চেষ্টা করেছিলেন কিনা? এখানে আসে সম্ভবত 10:30টার দিকে বোধহয় আসে, প্রায় কয়টা ওরা আসে 12টা 12টার দিকে আসে। প্রায় 3-4 হাজার স্টুডেন্ট চলে আসে। স্টুডেন্টের সাথে অনেক স্থানীয় লোকজন আছে, যেমন আমাদের হাতে ধরা পড়ছে একজন সম্ভবত রেস্কিউ করে রাখা হয়েছে, বাংলাবাজারে বই বিক্রি করে, সে চলে আসছে এখানে ভাঙচুর চালাতে। কি নরকীয় একটা ধ্বংসযজ্ঞ এখানে চালায়া গেছে, পুরো কলেজটা একদম ধ্বংস করে দিয়ে গেছে, এখানে বোম পর্যন্ত ফেলছে। দুপুরে আমি যখন ওরা আসে সাথে সাথে আমি দেখি দোতলায় থেকে প্রচন্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। এছাড়া আমি পরে বাসার ছাদে উঠে দেখি উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, তার মানে ওরা ভিতরে আগুন জ্বালাইছে এবং বোমা ফেলছে। এবং ওরা যখন আসে সাথে সাথে আমি অনেকগুলো বোমের আওয়াজ পর্যন্ত পাইছি, মানে ওরা পুরো সন্ত্রাসী কার্যক্রম চালানো শুরু করছিল এখানে। হ্যাঁ, টিচারদেরকেও কিন্তু অভিযোগ করছেন যে শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বাহিরের লোকজন রয়েছেন। আমরা একটু দর্শকদের সুবিধার্থে দেখাতে চাই যে এখানে কিন্তু কয়েকজনকে আটকে রাখা হয়েছে, তারা আনা হয়েছে। একটু কথা বলি বাংলা বাজারের বই বিক্রেতা, সে বাংলা বাজারে, আমরা ওনার সাথে একটু কথা বলি। আপনি আমরা দিয়েছি যাতে ওকে সেভ করতে পারি, আমরা দিয়েছি গেঞ্জিটা, জি এটা ওর জামা। এটা বলেন আপনি কোন কলেজ স্টুডেন্ট? আমি পরিচয় বলেন। আমি কোল্ড স্টুডেন্ট, আমি যাইতে পারতেছি না, আমি বাংলা বাজারের বই দোকানে কাজ করি। একটু আমাদের সাথে দোকানের নাম বলো। বইখাতা এক্সপ্রেস। বইখাতা এক্সপ্রেস মালিক কে? মালিক সোভান বাচ্চু। আপনাকে কে নিয়ে এসেছে? আমার বন্ধু। নাম কি? সোয়াদ। কোন কলেজে পড়ে? কবি নজরুলে। সোয়াদ কি করে? এমনি ছাত্র পাশাপাশি কি কোন রাজনীতির সাথে যুক্ত? ছাত্র রাজনীতির সাথে যুক্ত না, সাধারণ শিক্ষার্থী। আপনি আসলেন যে আমাদেরকে নিয়ে আসছে, ওদের উপর হামলা হয়েছিল এই জন্য। এই যে এখন আপনার অনেকেই বলছেন যে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরা ছাড়াও কিন্তু অন্যান্য যে সাধারণ মানুষ রয়েছেন, শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু অন্যান্য লোকরাও এসেছেন। তারা কিন্তু এখানের যে প্রতিষ্ঠানের যারা কর্তব্যরত রয়েছেন তারা কিন্তু তাদেরকে রেস্কিউ করার পরবর্তী সময় কিন্তু রেখে দিয়েছে এবং তারাও কিন্তু আহত হয়েছেন। এবং এই ছিল আমার কাছে এই সংঘর্ষ অর্থাৎ এই আন্দোলন অথবা এই সংঘর্ষের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনি নিরাপদ দূরত্ব বজায় রেখে সংবাদ সংগ্রহ করেন, আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব। দর্শক, আমার সাথে যুক্ত ছিলেন ফজলে আদিত্য। চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এবার রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। এদিকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেওয়া হয়। অন্যদিকে চালকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ডিএমপি।
পরে ডিএমপি কমিশনার জানান, আদালতের নির্দেশনা মেনে চলবে পুলিশ, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রিকশা চালকরা। পুলিশ প্রশাসন আমাদেরকে হেরেসমানি করে, মাঝে মাঝে মেন রোডে উঠলে আমাদেরকে ব্যাটারি খুলি নেয়, তারপরে গাড়ি ডাম্পিং এ দেয় 7 দিন 10 দিন 15 দিন। আমাদের রায় যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। আজকের মতো আমরা এখানে সমর্থন করছি, আন্দোলন সমর্থন। আবার কালকে যদি রায় না দেয়, কালকে আবার লাভবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর অধ্যাদেশ জারি করা হয়েছে। রোববার এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে আইন মন্ত্রণালয়। এ নিয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, এর মাধ্যমে সব পক্ষের ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে। এ আইনে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব, এমনকি বিদেশে বসে অপরাধের বিচারও করা যাবে। সাবরিনা মজুমদার রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। 1973 সালের আইন দিয়ে 2024-এর গণহত্যার বিচার সম্ভব কিনা এ নিয়ে আলোচনার মধ্যেই সংশোধন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। বিতর্কিত আইনটিকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্মত করতে মতামত নেওয়া হয় বিশেষজ্ঞদের। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রোববার রাতে অধ্যাদেশ জারি করে সরকার। জুলাই গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সংশোধিত অধ্যাদেশে বিষয়টি রাখা হয়নি। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তারা বলছেন, ত্রুটিপূর্ণ আইন সংশোধনের মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার নিশ্চিত করা হচ্ছে। আসামি ও রাষ্ট্রপক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিদেশি আইনজীবী নিয়োগেরও বিধান রাখা হয়েছে। জন্য স্পেশাল বিচার এখানে করা যাবে। বিদেশ থেকে কেউ অপরাধ করলে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা অপরাধে জড়ালেও বিচার করা যাবে এই অধ্যাদেশে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশও দিতে পারবে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করা হয়েছে এবং এই সংশোধনীতে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে এবং আসামি এবং ভিকটিম এবং উইটনেসদের সকল প্রকার সুবিধা এটা আন্তর্জাতিক মান করার জন্য সরকার এটিকে গতকালকে সংশোধন করেছেন। একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17 এর অধীনে পাবে। এই আইনের অধীনে কোনো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান ছিল না, সেটা এখন এই আইনে রাখা হয়েছে। যদি কোনো অপরাধীর সম্পদ থেকে অথবা রাষ্ট্র থেকে কোনো ভিকটিমকে অথবা কোনো উইটনেসকে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কম্পেনসেশন করতে পারবে রাষ্ট্র। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকারও নিশ্চিত করা হয়েছে নতুন অধ্যাদেশে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন যে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি, সেখানে আমাদের সহকর্মী ফজলা আদিত্য ছিল। আমরা আবারও যুক্ত হচ্ছি তার সাথে। আদিত্য, শুনতে পাচ্ছেন? জি আদিত্য, জানাবেন সেখানকার কি অবস্থা এখন? জি, আমরা ইতিপূর্বে কিন্তু জানিয়েছি এখানকার কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অনেকটা যুদ্ধ পরবর্তী ধ্বংসাবশেষের মতো। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু পুরো কলেজ জুড়ে কিন্তু একটি তাণ্ডব চালিয়েছে 2 কলেজের শিক্ষার্থীরা, এমনটাই অভিযোগ করছেন এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এবং কর্তৃপক্ষরা। আমরা হয়তো আরো বিস্তারিত দেখাতে পারবো। আমরা একটু দেখাতে চাচ্ছি যে এখানে যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ কিন্তু দেখা যাচ্ছে। আমরা মূলত ভিতরেই রয়েছি এবং সেই ভিতরের অবস্থান করছে এবং এর পাশাপাশি কিন্তু এখানকার যে লিফট অথবা যে সুয়ারেজ লাইন থেকে শুরু করে অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য যে ইকুইপমেন্ট দরকার, সেই ইকুইপমেন্টগুলো সব কিছুই কিন্তু মূলত এখানে কিন্তু ভেঙে রাখা হয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু কলেজে প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম, সেই প্রাতিষ্ঠানিক কার্যক্রম চলাচলের জন্য কিন্তু প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম কখন চলাচল করবে সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি যে দর্শকদের আরো বিস্তারিত দেখানোর জন্য, অর্থাৎ উপরে কিছু শিক্ষক রয়েছেন সেই শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং এর পাশাপাশি কিন্তু এখানকার যে শিক্ষকরা রয়েছেন তাদের সাথে তারা বলছেন যে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন এবং কথা বলার পরবর্তীতে কিন্তু মূলত তারা আইনি যে সহায়তা, সেই সহায়তা কিন্তু চেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা আইনি সহায়তা পাননি, এমনটাই অভিযোগ করেছেন আমাদের কাছে। এবং আমরা আরো বিস্তারিত জানানোর জন্য, আমাদের দর্শকদের বিস্তারিত জানানোর জন্য কিন্তু মূলত এই প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি এবং একটু লক্ষ্য করলে দেখতে পাবেন
যে মূল্যায়ন পরীক্ষার খাতা রয়েছে এর পাশাপাশি কিন্তু অন্যান্য যেই সামগ্রীগুলো রয়েছে এখানকার যারা বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকরা রয়েছেন তাদের শিক্ষকদের লকার থেকে শুরু করে অন্যান্য বসার স্থান থেকে শুরু করে কিন্তু একদম ধ্বংস করে রেখেছে। এবং এর পাশাপাশি এবং এখানে আমরা কিন্তু মূলত তারা ছিঁড়ে ফেলেছেন। এবং এর পাশাপাশি যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য যে কক্ষ যে জিনিসপত্র দরকার সেই সকল জিনিসপত্র কিন্তু তারা মূলত এখানটায় ধ্বংস করে রেখেছেন। এর পাশাপাশি আমরা আমাদের দর্শকদের সুবিধার্থে একটু দেখাতে চাই আলামত এখানে কিন্তু অগ্নিকাণ্ড ঘটানোর একটি প্রচেষ্টা করানো হয়েছে এবং তবে কিন্তু এই অগ্নিকাণ্ডটা তারা নিবারণ করতে পেরেছেন কর্তৃপক্ষ। তবে এই ধরনের কার্যক্রম কিন্তু কখনোই কাম্য নয় এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। এবং শিক্ষকরা কয়জন আহত হয়েছেন তা হয়তো আমরা পরবর্তী সময় আরো বিস্তারিত জানতে পারবো। আমরা একটু কয়েকজন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে কথা বলি, হলেও আরো বিস্তারিত জানতে পারবো যে এই পরিস্থিতি হওয়ার সময় আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর বরাবর যোগাযোগ করেছেন কিংবা তাদের কাছ থেকে কি উত্তর পেয়েছেন? গতকাল রাত 7টা বাজেই ওরা মেগা মানডে ঘোষণা করেছে 7 কলেজ। তো একটা স্টুডেন্ট তারা একটা প্রতিষ্ঠান ঘোষণা দিয়ে আসে মেগা মানডে। তা আমার কথা হলো আমরা সারা রাত পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই এবং এসবি পর্যন্ত সেনাবাহিনীর সকলের কাছে ইনফরমেশন দেওয়ার পরও ঘোষণা দিয়ে আইসা রুট মার্চ করে ওইখানে 2.5 ঘন্টা রুট মার্চ করে জগন্নাথের সামনে টিএসসির সামনে রোড মার্চ করে এইভাবে একটা প্রতিষ্ঠানে হামলা করা এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। এইটা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে প্রিন্সিপাল স্যার সকলেই দিন রাত অক্লান্তভাবে পরিশ্রম করে গেছে যোগাযোগ রক্ষার জন্য। কোনো প্রতিষ্ঠান আমাদের ডাকে সাড়া দেয় নাই, যার ফলশ্রুতিতে আমাদের এই সুন্দর প্রতিষ্ঠান, আমাদের এই মহিমান্বিত প্রতিষ্ঠান আজকে রন্ধ্রে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কিভাবে স্বাভাবিক অবস্থায় আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাবো, আমরা কিভাবে শিক্ষার পরিবেশ সৃষ্টি করাবো, আমাদের ছাত্রদের যে মন ভেঙে দিয়েছে আমরা কিভাবে ছাত্রদেরকে আবারও সেই পড়াশোনার টেবিলে নিয়ে আসবো। আমাদের ক্লাসরুমের আমাদের টিচারদের বেঞ্চে কোনো অসুবিধা নাই, কিন্তু ছাত্ররা যে ক্লাসে পড়বে সেই পরিস্থিতি নাই, একটা ব্ল্যাকবোর্ড নাই, একটা টেবিল নাই, একটা চেয়ার নাই। এটা কোনো সাধারণ ছাত্রের কাজ নয়, এটা স্রেফ সন্ত্রাসী কর্মকাণ্ড। জি, যেমনটি তারা বলছিলেন যে একটি সন্ত্রাস তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন। পরবর্তীতে কিন্তু মূলত এই আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে যোগাযোগের বারবার চেষ্টা করলেও কিন্তু তারা পুনরায় তাদের সাথে যোগাযোগ করতে পারেনি এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। তবে আমরা যেটি জি আমরা কিন্তু পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি। তবে উপস্থিতি দেখতে পেয়েছি কিন্তু তারা কিন্তু তাদের যেই এই ধরনের কার্যক্রম অর্থাৎ এই ধরনের প্রাতিষ্ঠানিক যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু এখনো জানায়নি। তো এখন পর্যন্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো কলেজ জুড়ে কিন্তু একটি তাণ্ডব যে চালিয়েছে দুই কলেজের শিক্ষার্থী, যেমনটি দাবি করছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা, সেটি কিন্তু আমরা দৃশ্যমান, আমাদের কাছে কিন্তু মূলত জিনিসটা দৃশ্যমান। এবং একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানটায় কিন্তু খুবই তাণ্ডবের মতো চালিয়েছেন। আমরা আমাদের দর্শকদের সুবিধার্থে আমরা একটু কলেজ প্রতিষ্ঠানের বাহিরের অংশ কিন্তু দেখাতে চাই। এই কলেজটির ভিতরের অংশ এতক্ষণ আমরা দেখিয়েছি এবং এখানকার যে ল্যাবগুলো রয়েছে, এখানকার যে শিক্ষার্থীদের জন্য যে সকল ল্যাব রয়েছে সেই ল্যাবগুলোতেও কিন্তু মূলত ভাঙচুর চালিয়েছেন এমনটি জানিয়েছেন। এবং ফিজিক্স আমরা এখন বর্তমানে ফিজিক্স ল্যাবের সামনে রয়েছে এবং ফিজিক্স ল্যাবের একটি দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফিজিক্স ল্যাবও কিন্তু মূলত একটি ধ্বংসলীলা চালানো হয়েছে এবং ফিজিক্স ল্যাব পুরোপুরি কিন্তু বাহির থেকে এবং ভিতরেও কিন্তু মূলত আক্রমণ চালানো হয়েছে। এবং এর পাশাপাশি এটা কিন্তু একটি কেমিস্ট্রি ল্যাব, যেখানে হচ্ছে
যেখানে হচ্ছে এখানে দাহ্য পদার্থ ছিল এবং পরবর্তীতে কোনো রকম কোনোভাবেই সেই দাহ্য পদার্থ সেই রুমটিতে ঢুকতে না পারায় বাহিরের যেই জানালা এবং অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু সবকিছু অনেকটা ধ্বংস হয়ে গেছে। আমরা প্রতিষ্ঠানটির বাহিরে যাব। প্রতিষ্ঠানটির বাহিরে যাওয়ার আগে আমি দর্শকদের আরেকটি জিনিস দেখিয়ে দিতে চাই যে এখানকার যে শিক্ষা কার্যক্রম চালানোর যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু বাহিরে যাওয়ার চেষ্টা করছি এবং প্রতিষ্ঠানের বাহিরেও কিন্তু বেশ শিক্ষার্থীরা রয়েছেন। হয়তো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো, শিক্ষার্থীদের সাথে কথা বলে আরও জানতে পারবো তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা এখন পর্যন্ত কয়জন আহত অথবা নিহতর কোনো ঘটনা ঘটেছে কিনা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবো। আমরা একটু দর্শকদের বাহিরে দেখাতে চাচ্ছি যে বাহিরের যে পরিস্থিতি, আমরা মূলত এখন বর্তমানে যে স্থানটিতে আছি সেটি হচ্ছে ভিতরের মোল্লা কলেজের ভিতরের যে পরিস্থিতি তা সম্পর্কে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে আমরা বাহিরের যে দৃশ্য, বাহিরের যে প্রেক্ষাপট অথবা বাহিরের যে পরিস্থিতি সে সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনারা জানেন যে এই পরিস্থিতিতে কিন্তু বেশ কিছু আহতর যে সংখ্যা সেটি কিন্তু হয়েছে এবং নিহত হয়েছে কিনা তা হয়তো আমরা আরো পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো। পারবেন যে এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। কলেজের বাহিরের অংশে কিন্তু বেশ কিছু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। শিক্ষার্থীরা বারবার দুই কলেজের শিক্ষার্থীরা এবং মূলত 3 কলেজের শিক্ষার্থীরা মিলেই কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া করছে এবং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন যেমন কবি নজরুলের শিক্ষার্থীরা আহত হয়েছেন কিন্তু বেশ কিছু শিক্ষার্থীরাও কিন্তু মোল্লা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু বেশ কিছু আহত হয়েছে এবং এর পাশাপাশি অনেক ধরনের কিন্তু অনেক ধরনের যে ঝামেলা, সেই ঝামেলার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সরব থাকার ভূমিকা, সেই ভূমিকা কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারিনি আমরা দর্শকদেরকে একটু বাহিরের অংশে দেখাতে চাই যে প্রতিষ্ঠানটির বাহিরের অংশে কিন্তু বেশ কিছু জনতা রয়েছেন, ছাত্র রয়েছেন এবং ছাত্রের পাশাপাশি কিন্তু অনেক ধরনের শিক্ষার্থীরা অবস্থান করছেন। দর্শকদের সুবিধার্থে আমরা একটু দেখাতে চাই যে এই কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই কলেজ প্রতিরক্ষা করার জন্য মূলত সেই ফটকগুলোতে অবস্থান করছেন এবং এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে দুই কলেজের শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু বারবার ধাওয়া পাল্টা ধাওয়া এর মধ্যে দিয়ে কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। দর্শক, এই যে এখন সড়কের বাহিরের মূলত প্রতিষ্ঠানটির বাহিরের সড়কে আমরা দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে ছাত্ররা রয়েছেন সেই ছাত্ররা এই ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ মেইন ফটক যেটি রয়েছে সেই ফটকে কিন্তু তারা অবস্থান করছেন এবং অবস্থানের পাশাপাশি কিন্তু তারা তাদের যে প্রতিরোধ, কলেজ রক্ষার ক্ষেত্রে যে প্রতিরোধ, সেই প্রতিরোধ কিন্তু গড়ে তুলেছেন। এর পাশাপাশি কিছু আহত হয়েছেন এবং নিহতের সংখ্যাটা আমরা জানতে পারি না, তবে এই কলেজের শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকজনকে যারা আহত হয়েছেন তাদেরকে নির্দিষ্ট প্রাথমিক সেবা নিতে পারে সেই জন্য কিন্তু পার্শ্ববর্তী হাসপাতালে কিন্তু হস্তান্তর করা হয়েছে। তবে এইখানকার পরিস্থিতি মোকাবেলা করার জন্য এখনো পর্যন্ত যে আইন শৃঙ্খলা বাহিনী আমরা কিন্তু এই প্রতিষ্ঠানের সামনে দেখিনি, অথবা তার থেকে কিন্তু 150 গজ দূরে কিন্তু অর্থাৎ যাত্রাবাড়ির দিকে কিন্তু কিছু আইন শৃঙ্খলা বাহিনী দেখেছি যারা রয়েছেন, তবে তারা অনেকটা স্থবির ভূমিকা পালন করছেন। এর পাশাপাশি কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু আমরা দেখতে পারি না। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলা যাবে কি? আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলি, এখানে প্রতিবেশীরাও রয়েছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলি। ভাইয়া, আপনাদের দাবিটা একটু বলবেন অথবা তারা কি করেছে সকাল থেকে এবং কেন এরকম হিংস্রতা দেখতে পেয়েছেন একটু বলবেন? প্রথম কথা, আমরা কখনো সহিংসতা চাই নাই, আমরা কখনো চাইবো না। আমরা ছাত্ররা একজনের ভাই, আমাদের অভিজিৎ ভাই মারা গেছে, এই জন্য আমরা মানববন্ধন করছি ঢাকা ন্যাশনাল হসপিটালের সামনে। বৃহস্পতিবারে আমরা ন্যাশনাল হসপিটালের সামনে আন্দোলন করা অবস্থায় ন্যাশনাল কর্তৃপক্ষ ছাত্রদল পোলাবেনকে টাকা খাওয়াইয়া আমাদের উপরে হামলা করছে, ওইখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তী কার্যক্রম আমরা শনিবারে শুরু করি। শনিবারে আমরা শুরু করার পর শনিবারে আমাদের স্টুডেন্টরা ওইখানে যায়,
মানববন্ধন করতে। ওই সুষ্ঠু মানববন্ধনে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের ছাত্রদল আমাদের উপর আবারও হামলা করে। আমাদের বেশ কিছু ভাইবার রক্তাক্ত হয়েছে, আমাদের সহপাঠীরা আজ রক্তাক্ত। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় কথা বলছেন, ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দর্শক সরাসরি চলে যাচ্ছি সেখানে। চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। একটি নির্বাচন অনুষ্ঠানকে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হিসাবে বিবেচনায় নিয়ে পরিস্থিতি মূল্যায়ন করলে সেটি কোনো বাস্তবসম্মত রাজনৈতিক চিন্তা নয়, বরং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পায়। একই সঙ্গে ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে রাষ্ট্রের মালিকানার সম্পর্ক তৈরি হয়। স্বৈরাচার বা ফ্যাসিবাদের কবল থেকে রাষ্ট্র ও সরকারকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি। রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না। এভাবেই সর্বস্তরে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন চর্চার মাধ্যমে রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। রাষ্ট্রে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত থাকলেই কোন ক্ষমতাসীন সরকারই ভোট ছাড়া রাষ্ট্র ক্ষমতা দখলে রাখার ফ্যাসিবাদী মানসিকতা তৈরি হওয়া থেকে দূরে থাকবে। ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে, দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ, শক্তিশালী এবং কার্যকর থাকবে। উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আলাদা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালতকে জানানো হয়, পুলিশ নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, 1500-র বেশি মানুষ মারা গেছে। তাকে রিমান্ড নিলে আরো অনেক তথ্য পাওয়া যাবে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতে অশোভন আচরণ করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অভিযোগ করেন, জিয়া চোখ রাঙায়, শুনানির সময় বাজে মন্তব্য করে, তার মধ্যে কোনো অনুশোচনা নেই। আর আসামি পক্ষের আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে। 3 মাসের মধ্যে আইএলওর রোড ম্যাপ অনুযায়ী নতুন শ্রম আইন করবে সরকার। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে শ্রম সচিব এইচ.এম. শফিকুজ্জামান এই কথা জানান। তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলটি। নতুন শ্রম আইন বাস্তবায়ন হলে বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি বাড়বে বলেও জানান তিনি।